ইরান ইসরায়েল যুদ্ধে গোপনে তেল আবিবে সেনা পাঠিয়েছিল জার্মানি। বিস্ফোরক তথ্য তেহরান টাইমসের। ক্ষেপণাস্ত্রের পাল্লার ওপর সীমাবদ্ধতা তুলে নিলেন খামেনি। যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার পরও গাজায় ইসরায়েলি তাণ্ডব। উপত্যকায় দফায় দফায় বিমান হামলা নেতানিয়াহু বাহিনীর। ট্রাম্পের প্রশংসায় বিশ্ব নেতারা। ইউক্রেনের চেরনিহিভে তেলের ডিপোয় রুশ হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি। আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইউ প্রেসিডেন্টের। তাজিকিস্তান সফরে পুতিন। ইরান ইসরায়েল যুদ্ধের সময় গোপনে তেল আবিবে সেনা পাঠিয়েছিল জার্মানি, এমন বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে ইরানি গণমাধ্যম তেহরান টাইমস। ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লার ওপর থেকে সব সীমাবদ্ধতা তুলে নিয়েছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এদিকে পশ্চিমা দেশগুলো আরব বিশ্বের সামনে ইরানকে নেতিবাচকভাবে তুলে ধরতে ষড়যন্ত্র করছে বলে দাবি করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ইরান ইসরায়েল 12 দিনের যুদ্ধে পশ্চিমা বিশ্বের বেশ কয়েকটি দেশ ইরানের বিরুদ্ধে ইসরায়েলকে একচেটিয়া সমর্থন করে। গেল জুনে ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে জোরালো সমর্থন দিয়েছিল জার্মানি। এবার ইরানের গণমাধ্যম তেহরান টাইমস জানিয়েছে, যুদ্ধ চলাকালীন ইসরায়েলি বাহিনীর অনুরোধে জার্মান সেনাদের গোপনে মোতায়েন করা হয়েছিল। প্রতিবেদনে জানানো হয়, যুদ্ধ শেষে সেনারা ইসরায়েল ছেড়ে গেলেও তাদের উপস্থিতি ও আর্থিক পারিশ্রমিকের প্রমাণ এখন ইরানের হাতে। তেহরান টাইমস জানায়, পার্লামেন্টের অনুমোদন ছাড়াই জার্মানি সেনা পাঠিয়েছিল, যা দেশটির সংবিধান বিরোধী। গত মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর একটি বক্তব্যকে মিথ্যা ও মন গড়া বলে উড়িয়ে দিয়েছে ইরান। নেতানিয়াহু দাবি করেছিলেন, ইরান এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা যুক্তরাষ্ট্রের শহরগুলোয় আঘাত হানতে সক্ষম হবে। তার ওই বক্তব্যের নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইরানের আত্মরক্ষামূলক সামরিক সক্ষমতাকে বিকৃতভাবে উপস্থাপন করে সেটিকে হুমকি হিসেবে দেখাতে চায় ইসরায়েল। এর মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশের ক্ষেপণাস্ত্রের পাল্লার ওপর থেকে সব সীমাবদ্ধতা তুলে নিয়েছেন বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য আহমেদ বকশায়েস। জুনের বিধ্বংসী যুদ্ধের পর এই সিদ্ধান্ত তেহরানের প্রতিরক্ষা নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন অনেকেই। এদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এক সাক্ষাৎকারে জানান, ইরান আবার পারমাণবিক আলোচনা শুরু করতে আগ্রহী। তিনি পশ্চিমা দেশগুলোর বিভাজন নীতির সমালোচনা করে বলেন, আরব বিশ্বের সামনে ইরানকে নেতিবাচক হিসেবে তুলে ধরতে পশ্চিমা দেশগুলোর ভূমিকা রয়েছে। ইউক্রেন জুড়ে হামলার মাত্রা বাড়িয়েছে রাশিয়া। দেশটির জ্বালানি খাত টার্গেট করে একের পর এক আক্রমণ করছে রুশ সেনারা। বুধবার চেরনিহিভে একটি তেলের ডিপোয় চালানো হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থল অভিযানেও অগ্রগতির দাবি করেছেন পুতিন। ইউকে রাশিয়ার যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট। এদিকে পশ্চিমা নিষেধাজ্ঞার মাঝে মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যে তাজিকিস্তান সফরে গেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন জুড়ে বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোয় রাশিয়ার হামলার ঘটনা বেড়েই চলেছে। বুধবার চেরনিহিভ অঞ্চলের প্রিলুকি শহরে তেলের ডিপোয় ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে ভয়াবহ আগুন লেগে সেখানে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। ইউক্রেনে স্থল অভিযানে সব দিক থেকে অগ্রগতির দাবি করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের সেনারা দোনেৎস্ক ও জাপোরিজ্জিয়া অঞ্চলে নতুন করে বসতি দখলে নিয়েছে এবং ইউক্রেনের জ্বালানি ও পরিবহন কেন্দ্রগুলোতে আঘাত হেনেছে। রুশ কর্তৃপক্ষ আরও দাবি করেছে, রাশিয়ার একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে চালানো ইউক্রেনীয় হামলা প্রতিহত করা হয়েছে। অন্যদিকে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী জানায়, তারা প্রায় 200টি স্থানে একাধিক দিক থেকে হওয়া রুশ আক্রমণ প্রতিহত করেছে। ইউক্রেনের সংঘাত আঞ্চলিক অস্থিরতা সৃষ্টি করতে পারে, এই আশঙ্কায় সীমান্তে বসবাসকারী প্রায় 4 লাখ মানুষকে সরিয়ে নেয়ার মহড়া চালিয়েছে লিথুয়ানিয়া। রাজধানী ভিলনিয়াসে চালানো মহড়ায় নাগরিকদের ট্রেনে করে নিরাপদ দূরত্বে অবস্থিত আশ্রয় শিবিরে সরিয়ে নেওয়া হয়। দেশটির সরকার নাগরিকদেরকে কয়েকদিনের রসদ ও জরুরি কাগজপত্র প্রস্তুত রাখতেও পরামর্শ দিয়েছে। সম্প্রতি রাশিয়ার সঙ্গে ন্যাটোর পূর্বাঞ্চলীয় রাষ্ট্রগুলোর উত্তেজনা বেড়ে যাওয়ায় বিভিন্ন দেশের সরকার একই ধরনের প্রস্তুতি নিচ্ছে।
ন্যাটোর সঙ্গে রাশিয়ার উত্তেজনা বেড়ে যাওয়া নিয়ে সতর্ক বার্তা দিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট। তিনি অভিযোগ করে বলেন, ইউরোপের বিরুদ্ধে রাশিয়ায় একটি সুসংগঠিত হাইব্রিড যুদ্ধ চালাচ্ছে। সমুদ্রের তলদেশে কেবল কাটা, বিমানবন্দরে সাইবার আক্রমণ এবং নির্বাচনে প্রভাব ফেলার মতো ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়, বরং এগুলো হলো একটি বৃহত্তর পরিকল্পনার অংশ বলেও দাবি তার। বলেন, এসব পরিস্থিতি মোকাবিলায় শুধুমাত্র গতানুগতিক প্রতিরক্ষা ব্যবস্থা যথেষ্ট নয়, বরং ড্রোনের সফটওয়্যার তৈরি করা থেকে শুরু করে সাইবার রেসপন্স টিম গঠন সব দিক থেকেই মনোযোগ দিতে হবে। ইউকে অবশ্যই এ ধরনের আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ব্যবস্থা নিতে হবে বলেও জানান তিনি। এদিকে পশ্চিমা নিষেধাজ্ঞার মাঝে মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চাইছে রাশিয়া। এই উদ্দেশ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 3 দিনের সফরে গেলেন তাজিকিস্তানে। গাজা যুদ্ধ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি ছিল ইসরায়েলি দখলদারিত্ব ও ফিলিস্তিনিদের ওপর চলা ঐতিহাসিক বঞ্চনার চূড়ান্ত বিস্ফোরণ। 1948 সালে ফিলিস্তিনিদের ভূমি দখল করে ইসরায়েলি রাষ্ট্র গঠন এবং এরপর থেকে উপত্যকায় দীর্ঘদিনের অবরোধ এই যুদ্ধের জ্বালানি জুগিয়েছে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছেন, 2023 সালের 7ই অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার ঘটনাটি ছিল ফিলিস্তিনি প্রতিরোধের তীব্র বহিঃপ্রকাশ, যার সুযোগ নিয়ে নেতানিয়াহু বাহিনী গাজায় এক নজিরবিহীন এবং মানবতা বিরোধী আগ্রাসন শুরু করে। 2023 সালের 7ই অক্টোবর হামাস গাজা উপত্যকা থেকে ইসরায়েলে ব্যাপক আকারে সমন্বিত হামলা চালায়। ব্যাটল অফ আল আকসা ফ্লাড নামের ওই অভিযানে জল, স্থল ও আকাশপথে চালানো হামলায় বহু ইসরায়েলি সামরিক বেসামরিক নিহত হন, অনেককে জিম্মি করা হয়। হামাসের এই হামলা ঠেকাতে পুরোপুরি ব্যর্থ হয় ইসরায়েল। এই হামলার জবাবে হামাসকে নির্মূল, জিম্মিদের মুক্তির দোহাই দিয়ে গাজায় অপারেশন সোর্স অফ আয়রন শুরু করে ইসরায়েল। মূলত এই পাল্টা সামরিক অভিযানই গাজার রক্তক্ষয়ী যুদ্ধের সূচনা। এই আগ্রাসনে ইসরায়েলের অত্যাধুনিক সামরিক শক্তির মুখে গাজার নিরীহ বেসামরিক মানুষ গণহারে হতাহত হয়। যুদ্ধ শুরুর গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট হল 2007 সাল থেকে উপত্যকার উপর ইসরায়েলের কঠোর অবরোধ। হামাস গাজার নিয়ন্ত্রণ নেয়ার পর ইসরায়েল এবং মিশর উভয়ই সীমান্ত বন্ধ করে দেয়, যে কারণে গাজার প্রায় 20 লাখ মানুষ চরম অর্থনৈতিক দুর্দশা এবং মানবিক সংকটের মধ্যে পড়ে। আন্তর্জাতিক মহল এটিকে বিশ্বের বৃহত্তম উন্মুক্ত কারাগার হিসেবেও আখ্যায়িত করেছে। এই দীর্ঘদিনের অবরোধ, অর্থনৈতিক চাপ এবং বারবার সামরিক সংঘাতের কারণে ফিলিস্তিনিদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছিল, যা 7ই অক্টোবরের হামলার পেছনে একটি গভীর কারণ হিসেবে কাজ করে বলে মনে করেন বিশ্লেষকরা। তবে গাজা যুদ্ধের মূল কারণ 1948 সালে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা এবং ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে বাস্তুচ্যুত করা। এরপর থেকে ভূমি, সীমান্ত এবং জেরুজালেমের নিয়ন্ত্রণ নিয়ে দুপক্ষের মধ্যে একাধিকবার সংঘাত হয়েছে। ফিলিস্তিনিরা আগে থেকেই স্বাধীন রাষ্ট্রের দাবি করে আসছে, আর ইসরায়েল তার নাগরিকদের জন্য নিরাপত্তা নিশ্চিতের দোহাই দিয়ে কখনো গাজা, কখনো পশ্চিম তীরে আগ্রাসন চালিয়ে যাচ্ছে। গাজা যুদ্ধ হলো সেই বৃহত্তর অমীমাংসিত সংঘাতের সবশেষ এবং সবচেয়ে ধ্বংসাত্মক অধ্যায়। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, 7ই অক্টোবর ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে চালানো হামাসের নজিরবিহীন আক্রমণ ছিল দীর্ঘদিনের নিপীড়ন, অবরোধ এবং দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিদের এক ধরনের বিদ্রোহ। তবে ন্যায্য দাবির পরও দখলদার বাহিনীর হাতে যুদ্ধের মধ্য দিয়ে রক্ত দিতে হচ্ছে হাজারো ফিলিস্তিনিকে। গাজায় ইসরায়েলি বর্বরতায় 2 বছরে 67,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 1,69,000-এর বেশি মানুষ। হতাহতের পাশাপাশি বাস্তুচ্যুতি আর মানবিক বিপর্যয়ে বিপন্ন হয়ে পড়েছে পুরো উপত্যকা। হামলার আশঙ্কায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা ছুটছেন গাজার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। কখনো ভবনে হামলা, কখনো ত্রাণ নিতে গিয়ে দখলদার বাহিনীর গুলির লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন নিরীহ ফিলিস্তিনিরা। গাজার পরিস্থিতিকে 21 শতাব্দীর সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটগুলোর একটি বলে আখ্যা দিয়েছে জাতিসংঘ। অবরুদ্ধ গাজা উপত্যকা কংক্রিটের ধ্বংসস্তূপে পরিণত এক ভূখণ্ড, যেখানে ইসরায়েলি বাহিনীর হামলা, বোমার বিকট শব্দ আর মৃত্যু 2 বছর ধরে নিত্য নৈমিত্তিক ব্যাপার। সর্বক্ষণ জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করে চলেছে ফিলিস্তিনিরা।
হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় ইসরায়েলি আগ্রাসনে 67,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন 1,69,000-এর বেশি ফিলিস্তিনি। এছাড়া ধ্বংসস্তূপের নিচে হাজারো মানুষের লাশ চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। জাতিসংঘের হিসেবে নিহতদের 35%ই নারী ও শিশু। অন্যদিকে একটি স্বাধীন গবেষণা সংস্থা নেচার এর দাবি, গাজা যুদ্ধে প্রাণহানি 84,000 ছাড়িয়েছে। এমন বিপুল প্রাণহানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ের যে কোনো আঞ্চলিক সংঘাতের তুলনায় ভয়াবহ বলে দাবি তাদের। ট্রাম্পের ঘোষণার পরও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এর আগে যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে সম্মত হয়েছে হামাস ও ইসরায়েল। সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে বিষয়টি জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যস্থতাকারী দেশ কাতারের পাশাপাশি হামাসও বিষয়টি নিশ্চিত করেছে। এই চুক্তিকে নৈতিক বিজয় আখ্যা দিয়েছেন নেতানিয়াহু। চুক্তির শর্ত পুরোপুরি মানতে ইসরায়েলকে বাধ্য করতে মধ্যস্থতাকারী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে হামাস। যুদ্ধবিরতি চুক্তির ঘোষণার পরও গাজাবাসীর ঘুম ভাঙল বোমার শব্দে। বৃহস্পতিবার সকালে দফায় দফায় উপত্যকাটিতে হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এর আগে বুধবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে গাজায় শান্তি পরিকল্পনার প্রথম ধাপের সম্মতিপত্রে হামাস এবং ইসরায়েল স্বাক্ষর করেছে বলে জানান ডোনাল্ড ট্রাম্প। দ্রুত জিম্মিদের মুক্তি দেয়া হবে এবং স্থায়ী শান্তির প্রথম পদক্ষেপ হিসেবে ইসরায়েল কিছু সেনা প্রত্যাহার করে নেবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে এই চুক্তির দিনটিকে বিশ্বের জন্য এক মহান দিন হিসেবে উল্লেখ করেন তিনি। পরে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানায়, ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর এ নিয়ে টেলিফোনে কথা হয়েছে। এই চুক্তিকে নৈতিক বিজয় আখ্যা দিয়ে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে বক্তব্য দিতে ট্রাম্পকে আমন্ত্রণ জানান নেতানিয়াহু। মধ্যস্থতাকারী দেশ কাতার ও হামাসের পক্ষ থেকেও চুক্তিতে সম্মত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এই চুক্তির শর্ত সম্পূর্ণরূপে কার্যকর করতে এবং ইসরায়েলকে তা এড়িয়ে যেতে বা বিলম্ব করতে না দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র, আরব মধ্যস্থতাকারী এবং আন্তর্জাতিক পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছে হামাস। গেল সোমবার গাজায় সংঘাত বন্ধে প্রথমবারের মতো মিশরে এক টেবিলে বৈঠকে বসেন হামাস ও ইসরায়েলের প্রতিনিধি দল। 3 দিন ধরে চলে আলোচনা। অবশেষে সম্মত হয় দুই পক্ষ। এই চুক্তিতে রয়েছে যুদ্ধ শেষ, ইসরায়েলি সেনা প্রত্যাহার, উপত্যকায় ত্রাণ প্রবেশ এবং বন্দি বিনিময়ের শর্ত।